অধিকার যাত্রায় যারা পা মিলিয়েছেন, অধিকার যাত্রা সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আরো ধন্যবাদ জানাবো। প্রশাসনের বন্ধুদের যাদের সহযোগিতা নিয়ে এই আমাদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে চলেছে। সাথে সাথে আজকের এই অধিকার সমাবেশে দর্শকের আসনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা অগণিত মানুষ যাদের মূল্যবান সময়কেও আমাদের পার্টির জন্য তারা দিচ্ছেন, তাদেরকে পরিশেষে যারা মিডিয়ার বন্ধুরা আছেন, বিভিন্ন স্ট্রিমের মিডিয়া আছেন, যারা আমাদের এই কার্যক্রমকে রাজ্যের বাইরে পৌঁছে দিতে বা আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে পৌঁছে দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এক বিশেষ দিনে আমরা উপস্থিত হয়েছি। আমরা ভুলে গেলে চলবে না, যখন বাংলা ভাষার ওপরে যখন আক্রমণ নেমে আসছে, ওই নামগুলো আমাদের ভুললে চলবে না। তার মধ্যে একজন আছেন কে? শহীদ ক্ষুদিরাম বোস। আজকে শহীদ ক্ষুদিরাম বোসের আত্মবলিদান দিবস। তাই আমরা আমাদের এই মঞ্চ থেকে সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী, শহীদ যোদ্ধা, বীর আমাদের শহীদ ক্ষুদিরাম বোসকে আমরা স্মরণ করে আমি গুটি কয়েক কথা বলবো। বন্ধুগণ, একগুচ্ছ দাবি আছে আমাদের, একগুচ্ছ দাবি নিয়ে আমরা অধিকার সমাবেশ করছি। দাবির গুরুত্ব, গ্রহণযোগ্যতা, বাস্তবতা কি আছে নতুন করে বলতে লাগবে না, কিন্তু আমি গুটি কয়েক কথা বলবো। আমার আগের বক্তা, আমাদের সকলের ভালোবাসার, আমাদের সকলের অত্যন্ত প্রিয় তাপসবাবু আপনাদের অনেক কথা বলেছে। আমি আমার মূল বক্তব্য আসার আগে আমাদের পার্টি কেন তৈরি করেছি সেই বিষয়টা আপনাদের সামনে একটু উত্থাপন করতে চাই। আপনারা শুনবেন ভাই? আমাদের পার্টি তৈরি এই জন্যই করেছি, বঞ্চিত নিপীড়িত মানুষের কণ্ঠ হওয়ার জন্য, যেই কণ্ঠকে পেছন দিক থেকে কেউ টিউনিং না করতে পারে। অশোকনগরের বুকে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবাংলার বিধানসভায় 18টি এসটি কমিউনিটির বিধায়ক আছে, শিডিউল ট্রাইব কমিউনিটির বিধায়ক আছে, কিন্তু সেই বিধায়কদের যেহেতু পেছনে টিউনিং করা আছে, কতটা বলতে পারবে, কি বলতে পারবে, কাদের জন্য বলতে পারবে, কি বলতে পারবে না, সবটাই নির্দিষ্টভাবে তাদের করে দেওয়া আছে। ফলে তারা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারে না আদিবাসীদের সাংবিধানিক অধিকার 5th শিডিউল সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারবে। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একজন দলিত, একজন নমশূদ্র, একজন হিন্দু, একজন মুসলমান, একজন দলিত, একজন পিছড়ে বর্গের মতুয়া সমাজের মানুষ তাদের সাংবিধানিক অধিকার যা আছে সেইগুলো নিয়ে তার কণ্ঠে বলিষ্ঠভাবে সংবিধানের গণ্ডিতে থেকে বলার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আপনারা অবাক হবেন, আপনি কদিন আগে আপনারা দেখেছেন একটা চাকরির লিস্ট দেখছিলাম, সেই লিস্টে হোসেন এসটি কোটায় চাকরি করছে, ব্যানার্জি এসটি কোটায় চাকরি করছে, দাস এসটি কোটায় চাকরি করছে। এটা অন্যায় হচ্ছে, এসটি ভাইদের সাথে বৈষম্যমূলক আচরণ হচ্ছে। তাদের কোটাতে নন এসটিরা চাকরি করছে। আমাদের রাজ্যে অনেক এমপি আছে, অনেক এমএলএ আছে, অনেক বড় বড় রাজনৈতিক নেতা আছে। দুর্ভাগ্য যারা আদিবাসী সমাজের হওয়ার পরেও এই এতটুকু প্রতিবাদ করার তাদের সৎ সাহস দেখতে পেলাম না। কিন্তু আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওই আদিবাসীদের ভাইয়ের পক্ষ নিয়ে যারা অবৈধ ফেক এসটি সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে তাদের বিরুদ্ধে বলছি, এবং তার প্রমাণ জ্বলন্ত উদাহরণ এ দেখুন। ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিলের জন্য আমরা আজকের এই অধিকার সমাবেশ সারা রাজ্যে করে যাচ্ছি। এই জন্য আইএসএফ তৈরি হচ্ছে। পশ্চিমবাংলা বিধানসভাতে শ্রমজীবী মানুষের কথা বলার জন্য, কৃষকদের কথা বলার জন্য, ডেলেবারদের কথা বলার জন্য অনেক রাজনৈতিক দল আছে। আমি কারো ব্যক্তিগতভাবে বিরোধিতা করব না, কিন্তু দিনের শেষে কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে সব রসুনের গোড়া একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, শ্রমিকের শ্রম চুরি করবে।
আমি সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে, যেহেতু বাম ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, জাতীয় কংগ্রেসের মিশ্রণে আমাদের সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল, আমি বিধানসভার মধ্যে নির্দ্বিধায় পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে, চা শ্রমিক থেকে শুরু করে, চা বাগানের শ্রমিক থেকে শুরু করে, বিড়ি শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন সমাজে যে শ্রমিকরা আছেন তাদের কথা বলে যাচ্ছি। আমার টিউনিং করছে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এটা হচ্ছে ডিফারেন্স। আপনাদের একটু বুঝতে হবে কেন আজকে আমাদের উপর এত আক্রমণ নেমে আসছে। যেখানে আমার হিন্দু সমাজের বাইরে একটু বেশি বসবাস করে, সেখানে যে বলা হচ্ছে নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাড়ি, ওর পার্টিতে তুমি কেন যুক্ত হবে? তবে একটা কথা বলে দিই, এটা আমার পার্টি নয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই পার্টিতে আমার যতটা ক্ষমতা আছে, তাপস ব্যানার্জির অতটা ক্ষমতা আছে, লক্ষ্মীকান্ত হাসদার অতটাই ক্ষমতা আছে, এবং বিশ্বজিৎ মাইতির অতটাই ক্ষমতা আছে। অর্থাৎ আমাদের পার্টি, এটা আমার পার্টি নয়। কিন্তু আমার যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা আছে তাদেরকে গিয়ে বোঝানো হচ্ছে। কিন্তু আমি তাদেরকে বলবো, যাদেরকে বোঝানোর চেষ্টা করছে, বলুন, প্রশ্ন করুন, যখন টেট পরীক্ষা হয়েছিল আমার হিন্দু সমাজের মা বোনেরা শাখাপালা পরে যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল, এই অপদার্থ রাজ্য সরকারের প্রশাসন তখন শাখাপালা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকানোর জন্য যে ব্যবস্থা করেছিল, অন্য কেউ প্রতিবাদ করেনি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ করেছিল, নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করেছিল। কিন্তু আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি। একটু আগিয়ে যাওয়া যাক, যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা বসবাস করে একটু বেশি সংখ্যায়, সেখানে গিয়ে বোঝাচ্ছে কি ও বিজেপির দালাল। ভালো কথা, বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে। আজকে চলে যাওয়ার পরে এখানকার বিধায়ক, এখানকার এমপি, এখানকার পঞ্চায়েত পৌরসভার কি বলে ওটাকে গো, চেয়ারম্যান, প্রধান, এই সরি এখানে কাউন্সিলর কি বলবে, ও বিজেপির দালাল। আজকে একটা ভিডিও দেখছিলাম, আপনাদের ভাগ্য করে একটা এমপি এমএলএ পেয়েছেন বাবু, আপনারা ছবিটা বাড়িতে বাঁধিয়ে রাখবেন। এমএলএ কথা শুনেছেন? আমি অবাক ওনার বক্তব্য। ন্যূনতম সাংবিধানিক জ্ঞান আছে কি না নাই সেটা আমি বলবো না, কিন্তু সংবিধানকে সম্মান দিতে হবে না হবে না সেটা কিন্তু আমি কোনো জানাতে চাই। যে সরকারটা চলছে এটা জনগণের সরকার। কোনো একটা রাজনৈতিক দল থেকে বেশি ভোট, বেশি এমএলএ নির্বাচিত হয়েছে মানে এ নয় যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই বলবে। কোনো একটা জায়গায় এই অশোকনগরের মধ্যে এই অতিবৃষ্টির কারণে জল জমে গিয়েছে, পানি জমে গিয়েছে, সেখানে যখন এমএলএ পৌঁছেছে, কোন এক মা তাকে যখন বলে যে এই পানিটাকে সংস্কারের মানে ক্লিয়ারের কথা, তখন কি বলছে? পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের, প্রধান তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, তারপরে যে ভাষা বলেছে, বাকি যেগুলো আমার পক্ষে বলা সম্ভব হয়ে উঠছে না। কিন্তু আমাদের বুঝতে হবে, একজন ব্যক্তি যখন ভোটে কন্টেস্ট করে, সে নির্দিষ্ট দলের থাকে, যখন নির্বাচিত হয়ে যায়, সংবিধানের যখন শপথ নেয়, সে আর নির্দিষ্ট দলের থাকে না, সে তার নির্বাচনী ক্ষেত্রের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিতে হবে, এই দায়িত্বভার সে কাঁধে তুলে নেয়। আপনার এখানে যিনি এমএলএ আছেন, ও যে কথা বলেছে আজকে ভাইরাল হয়েছে, এই কথাটা আমি বলে যাচ্ছি, এখানে সংবিধানের মধ্যে সংবিধান তার কথাটাকে পারমিট করে না। বিরোধী রাখবে না। আরে ভারতবর্ষের এটা বিউটি, আমরা কেন্দ্রের বিজেপি সরকার আছে তার সমালোচনা করব, আজ আছে কালকে অন্য সরকার আসবে, কিন্তু আমার দেশের যেটা গর্বের বিষয়, বিশ্বের দরবারে আমাদের তুলতে হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান, সিআই এর ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন, প্রায় ভারতবর্ষে 2300 থেকে 2500 রাজনৈতিক দল আছে। পৃথিবীর ইতিহাসে দেখলে দেখা যাবে, আজ পর্যন্ত সারা পৃথিবীর যত দেশ আছে তত দেশের রাজনৈতিক দলগুলোকে একদিকে করবেন, আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবেন ওদের থেকেও বেশি। এটাই আমাদের ডেমোক্রেসি, এটাই আমাদের বিউটি, এটা তো আমাদের গর্বের বিষয়। মাদার অফ ডেমোক্রেসি যারা জ্ঞান দেয় তাদেরকে বলা দরকার, যেটা আমাদের গর্বের বিষয়। ভারতবর্ষের এত ধরনের রাজনৈতিক দল আছে যেখানে তারা চাইলে কন্টেস্ট করতে পারবে। সেই সিস্টেমকে, এই বিউটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে কারা? এই অপদার্থ তৃণমূল কংগ্রেসের কিছু এমপি এমএলএরা, বিভিন্ন স্তরের নেতারা। এর বিরুদ্ধে জাত ধর্ম রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে প্রশ্ন করতে হবে, ওনার কাছ থেকে জানতে হবে যে আমাদের বিউটি, আমাদের যে ভারতবর্ষের মহত্ব,
গুরুত্বকে আপনি নষ্ট করতে চাইছেন কেন? আপনি কি বিরোধী মুক্ত রাজ্য চাইছেন? কেন্দ্র সরকার বিরোধী মুক্ত দেশ চাইছে, আর আমাদের রাজ্য সরকার বর্তমান যে আছে বিরোধী মুক্ত রাজ্য চাইছে। কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, যেখানে ডেমোক্রেসিতে বিরোধী অপোজিশন যতই শক্তিশালী থাকবে, ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে। এটা ভুললে চলবে না। তাই এই দুটোই সরকার বিরোধী মুক্ত করতে চাইছে। এদের বিরুদ্ধে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই চালিয়ে রাখতে হবে। আর না হলে কি হবে বলুন তো? অন্যায় করবে একের পর এক। আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা 1 বছর অতিক্রান্ত হলো, এখনো সম্পূর্ণরূপে বিচার পায়নি। আমি অন ক্যামেরা বলছি, বিভিন্ন স্তরের মিডিয়ারা আছেন, এখানে পুলিশের লোক আছেন, এখানকার বক্তব্য ঘুরতে ঘুরতে কালীঘাটে পৌঁছাবে সেটা আমি ভালো করে জানি। তারপরেও বলছি, বিজেপি আর তৃণমূল মিলে তিলোত্তমার পরিবারকে এখনো বিচার দেয়নি। ওরা মিলে তিলোত্তমার পরিবারকে ওরা যদি চাইতো তাহলে বিচার পেত। আমি একটা ছোট্ট উদাহরণ দেবো, আমি আমার ফিরে বিষয়বস্তুতে আসবো। আপনারা জানেন সিবিআই কি বলেছে কোর্টে? যে যেদিনকে তিলোত্তমাকে খুন করেছিল, এটা মাথায় রাখবেন। অনেকে বলছে ধর্ষণ করে খুন, আমি আপনাদের বলছি খুন করে ধর্ষণ। কথাটা উল্টো লাগতে পারে। স্বাভাবিকভাবে যদি একটা ডেড বডি কোথাও পাওয়া যায়, ডেড বডি উদ্ধার হলে কি হয়? কেন খুন করেছে এটা হয় না? প্রশ্ন হয় না? তো কেন তিলোত্তমাকে খুন করেছে যদি এই প্রশ্নটা উত্থাপন করা যদি বেরিয়ে আসে, সেই জন্য ওকে খুন করা হলো, ধর্ষণ তারপরে করানো হয়েছে। আমি এত বড় কথা বললাম, তাকে ধর্ষণ করানো হয়েছে যাতে কি কারণে খুন হতে হলো তিলোত্তমাকে সেটা না জানতে পারে, সেটা চাপা পড়ে যায়। তিলোত্তমাকে কেন খুন হতে হয়েছিল? আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন হতে হয়েছিল আপনার আমার জন্য। আপনি আমি আরজি করে গিয়ে যখন ট্রিটমেন্ট নিচ্ছিলাম, সেখানে ফার্জি ঔষধ ছিল, ফেক স্যালাইন ছিল, ডুপ্লিকেট ঔষধ থাকতো। ওটি রুমে এই সঞ্জয় রায়ের মতো ডক্টর, এই সন্দীপ ঘোষের মতো ডক্টররা ওর মধ্যে মচ্ছব করতো। শুধু তাই নয়, ওই যে মর্গে যে সমস্ত মহিলারা থাকতো, সেই মহিলাগুলোর সাথে, মৃত মহিলাগুলোর সাথে অপকর্ম করে ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করতো। এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল, আমার আপনার জন্য করেছিল, সেই জন্য তাকে খুন হতে হলো। তাই আপনাকে আমাকে ভুলে গেলে হবে না। তিলোত্তমাকে যতদিন না বিচার পাচ্ছে, আপনাকে আমাকে চিৎকার করে যেতে হবে। এটা মাথায় রাখবে। তিলোত্তমা নিজের জন্য খুন হয়নি, হতে হয়েছিল আপনার আমার। যে হসপিটালে পরিষেবা পাওয়া দরকার সেটা পাচ্ছিলাম না, এর বিরোধিতা করেছিল। এখানতে যে অস্থিগুলো থাকতো, হাড়গোড় গুলো, সেগুলো এরা বিক্রি করে দিত। মানে কি ভয়ঙ্কর দলের লোক এরা, বুঝতে পেরেছেন ভাই? কিছুই এরা ছাড়তো না। এর প্রতিবাদ করেছিল বলে খুন করলো। তারপরে খুনের কারণ যাতে না খুঁজে বার হয়, সেই জন্য এরা চেষ্টা কি করেছিল? ধর্ষণ করিয়েছিল। আমি কেন বিজেপি তৃণমূলকে বিচার পাচ্ছে না সমদায়ী করছি, একটু আপনাদের জেনে রাখা দরকার। সিবিআই যখন কেসটা নিয়েছে, ক্যালকাটা পুলিশ যে তদন্ত করেছে, ওটাকেই তারা মান্যতা দিয়ে কোর্টে সাবমিট করেছে, আর অল্প কিছু তদন্ত করেছে। আমি আর গুটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে ভাই। তিলোত্তমা কি একা ডিউটি করছিল ওই দিনকে? আপনি একটা উত্তর দেবেন ভাই। এটা শুনবেন না চোর ডাকাত শুনবেন? আমার মনে হয় যে মেয়ে আমাদের জন্য খুন হয়েছে, তার কাহিনীটাকে আমাদেরকে জানা দরকার। আমাদের জন্য খুন হয়েছে, এটা মাথায় রাখবেন। নিজের জন্য খুন হয়নি, তার পরিবারের জন্য খুন হয়নি। আপনার আমার মেয়ের বাড়ির মেয়েরা ট্রিটমেন্ট করতে যেত, যখন ওটি রুমে ওই সন্দীপ ঘোষেরা মচ্ছব করত, তার বিরোধিতা করতে যে খুন হয়েছে, এটা মাথায় রাখবেন আপনারা। যাক, আপনার একাকি ডিউটি করছিল। সিবিআই তাহলে কজনকে জিজ্ঞাসাবাদ করেছে? সহজ ভাই হিসাব, আমি সিবিআই আধিকারিক নই, যে ওই দিনকে কারা কারা ডিউটি করেছিল যদি জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু বেরিয়ে আসতে পারে। ওটাও বাদ দিলাম, করেনি। সিবিআই স্বীকার করছে যেদিন রাত্রিরে তিলোত্তমাকে খুন করা হয়, ওই দিন রাত্রিরে ওই করিডোরে প্রায় 54 থেকে 55 জন যাতায়াত করেছিল। কিন্তু ওই 54-55 জনকে অপদার্থ সিবিআই, শুভেন্দু অধিকারীর বস দ্বারা পরিচালিত অমিত শাহজির দপ্তরের সিবিআই খুঁজে পাচ্ছে না। কারা হতে পারে? দিল্লি থেকে অফিসাররা আসছে, ম্যানেজ করে বেরিয়ে যাচ্ছে, খুঁজে নাও পেতে পারে। কিন্তু খোঁজার তো অনেক অনেক পন্থা আছে ভাই।
ওই সিসিটিভি ভিডিও ফুটেজ পাবলিক করে দেওয়া দরকার ছিল। পাবলিক করে দিলেই আপনার এই অশোকনগরের আপনার ওয়ার্ডের কোনো যদি কুলঙ্গার ওই 54-55 জনের মধ্যে থাকতো, তাহলে আপনারা আপনার মন কাঞ্চে তিলোত্তমার বিচার চাইছেন, তাহলে ওর নামটা সিবিআই আধিকারিকদের কাছে পৌঁছে দিতাম না ভাই আমরা? আমার ফুরফুরা শরীফের আমাদের ভাঙড়ের যদি কোনো কুলঙ্গার আমাদের তিলোত্তমাকে খুন করে ওই রাত্রে ওই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে, যদি ভাঙড়ের মানুষ দেখতে পেত, তাহলে তার নাম ঠিকানা বাবার নাম ঠিকুজি গোষ্ঠী নিয়ে সিবিআই হাতে তুলে দিত, আর সিবিআই তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করে দুধকে দুধ পানিকে পানি করত। করেছে ভাই? আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি, এইদের আবার জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। আমি কি করতে পারি ভাই? আমি যদি ভুল বলি বলবেন, এই বলা ছেড়ে দেবো, কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতির ময়দানে আসিনি। ক্ষমতার মসনদে যেতে হবে, লিন রাইট নিয়ে ঘুরতে হবে, মন্ত্রী হতে হবে, ও স্বপ্ন আমার নাই। যদি মন্ত্রী হওয়ার আমার স্বপ্ন থাকতো, এখন একটা নয় দুটো মন্ত্রী নিয়ে ঘুরতে পারতাম, ভালো করে আপনারা জানেন। সুতরাং আমি সঠিক কথা বলবো। তাই বন্ধুগণ, তাহলে 54-55 জন কে ছিল, খুঁজে পাচ্ছে না কেন? বা আর কারা খুনি, খুঁজে পাচ্ছে না কেন? এটাই তো ব্যাপার। যারা এই খুনের সাথে যুক্ত, তারা তৃণমূল কংগ্রেসের দামাল নেতাদের দামাল ছেলে মেয়েদের মধ্যে পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের দামাল ছেলে মেয়েদের মধ্যে পড়ে গিয়েছে। সেই জন্যই জানেন তো আপনারা, দিদি সমস্যায় পড়লেই দাদার দ্বারস্থ হয়, জানেন তো নাকি ভাই? হ্যাঁ, দাদা দিদির লোকেরা থাকলে একটু রাগ হতে পারে, কিছু করার নেই। আমি যদি ভুল কিছু বলে থাকি, দিদিকে বলবেন এমনি আমার নামে 18খানা মামলা দিয়েছে, আরো 4টে মামলা দিতে, দাদাকে বলবেন 4খানা মামলা দিতে। দিদির দলের, তৃণমূল কংগ্রেসের দলের নেতাদের দামাল ছেলে মেয়েরা ধরা পড়বে, সেই জন্যই দাদার দ্বারস্থ হয়েছে। দাদা ঠিক স্তরে স্তর দিয়ে সিবিআই কে চুপ করিয়ে দিয়েছে। তাই বন্ধুগণ, আমাদের লড়ে যেতে হবে, আমাদের চুপ থাকলে হবে না। দাদা দিদির সেটিং আমাদের ভাঙতে হবে, তিলোত্তমার বিচার করতে হবে, তার পরিবারকে ন্যায় দিতে হবে। সাথে সাথে নদিয়া জেলার তামান্না বলে যে ফুটফুটে ক্লাস 4-এর বাচ্চাটি, তার অপরাধ কি ছিল? ভূমির আঘাতে তার অঘরি প্রাণ গেল। শুধু তাই নয়, সমাজের সর্বস্তরের নারীদের নিরাপত্তার কথা ভেবে আমাদের আজকের এই অধিকার সভা। তো তিলোত্তমার পরিবার যেমন বিচার পাবে, বিচার পাক, তা নিয়ে আমরা যেমন সোচ্চার হব, সাথে সাথে তামান্নার পরিবার যাতে বিচার পায় তা নিয়ে সোচ্চার হব। আর একদম অতি দূরেই আপনারা হয়তো ভুলে গিয়েছেন, আমি কিন্তু ভুলে যাইনি। হাঁসকালির এই বোনটার কথা মনে আছে? কজনের মনে আছে? একটু হাত তুলুন তো। সত্যি তুলবেন, যাদের মনে নেই হাত তুলবেন না। কিন্তু দেখেন, খান 50 এখানে হাত তুলেনি। এটা নিয়ম, এটা নিয়ম। 2-4 দিন খুব আগুন ছুটবে, তারপর আস্তে আস্তে ভুলে যাবে। হাঁসকালিতে একটি নাবালিকা, সেখানেও তৃণমূলের নেতার ছেলে তাকে ধর্ষণ করেছিল। পরে ওকে বলা আছে কি নাকি প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার ছিল বলে কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমি আজকের ডেটেও বলছি, আমার এখনো সন্দেহ হয় হয়তো ওই বাচ্চা মেয়েটি জীবিত ছিল, রাতের অন্ধকারে ওকে জোর করে দাহ করেছিল। ভুলে যাচ্ছেন নাকি? ওরও বিচার যাতে হয় সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। আর এই তৃণমূল এত বর্বরের দল, হিন্দু ধর্মের ধর্মীয় রীতি অনুযায়ী মৃত্যুর নির্দিষ্ট দিনের পরে কি করতে হয় গো? শ্রাদ্ধের অনুষ্ঠান করতে হয়। আমি যেই দিনকে পৌঁছেছি ঘটনাক্রমে, ওই দিনকেই শ্রাদ্ধের অনুষ্ঠানের ডেট ছিল। কিন্তু গিয়ে দেখি, খবর পাচ্ছি যে লোকালে যত পুরোহিত মানুষ আছে, এই বর্বরের দলেরা, তৃণমূল কংগ্রেসের নেতারা, একে তো মেয়েটাকে মারলি, রাতের অন্ধকারে দাহ করলি, ধর্মীয় রীতি না মেনেই আমি মনে করি দাহ করেছে, আর জীবিত হয়তো ছিল, দাহ করলি তোরা। তারপরে ধর্মীয় বিশ্বাস, শ্রাদ্ধ করলে সে তার স্বর্গে যাবে, বা ধর্মীয় বিশ্বাস যেটা, তার প্রত্যেকটা ধর্মীয় বিশ্বাসকে আমি রেসপেক্ট করি। আমার আলাদা ধর্মীয় বিশ্বাস আছে, অনেকের অন্য অন্য আছে। তারপরেও আমি যেটা বলছি, তো কি হলো, খবর পেলাম যে ও এ করতে দিচ্ছে না। লোকাল যত পুরোহিত আছে এমন ভয় দেখিয়েছে, কে বেচারি আসতে চাইছে না। তখন বর্ধমান থেকে সম্ভবত এবিটি এর টিচার্সদের একটা টিম এসেছিলেন।
আমিও তাদেরকে বললাম, সাহেব তাদের মধ্যে কয়েকজন লোকাল ছিল যে দূর থেকেও যদি হয় তাদেরকে নিয়ে আসুন, আমি এখানে থাকবো। যদি আমার তাড়াহুড়ো ছিল, যতক্ষণ না পর্যন্ত শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে আমি এখানে থাকবো, আমিও দেখবো কোন বেটা এসে তিলোত্তমা এই আপনার নদীয়ার ওই হাঁসখালির পরিবারকে ডিস্টার্ব করে। আমার কি জাত চলে গেল নাকি? রাত চলে গেল নাকি? কিন্তু আমার বলার কারণটা হচ্ছে ওদেরকে ভুলতে হবে না, ওর বিচারটাও পেতে হবে। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করছেন শুধু তিলোত্তমা তামান্না নয়, সমাজের প্রতিটা স্তরের মহিলাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাজ্য সরকারকে নিতে হবে। আপনি যখন আমি বিধানসভার মধ্যে বারবার দেখেছি, যখনই কোনো বিষয়ে প্রশ্ন করি, প্রশ্নটা যখন একটু তিতে হয়ে যায়, তখনই আমাদের উত্তর দেয় কি জানেন? মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা স্বাস্থ্যমন্ত্রী বলে ওই মহিলা কার্ড খেলার চেষ্টা করে। তাহলে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি, যদি মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা স্বাস্থ্যমন্ত্রী, মহিলা অর্থমন্ত্রী বলে আপনি উত্তর দিয়া থেকে এড়িয়ে যান, তাহলে মহিলা তিলোত্তমা এখন এখানে বিচার পেল না, তামান্না এখন এখানে বিচার পেল না, হাঁসখালির ওই মহিলাটা এখন এখানে বিচার পেল না, বা তাপসী মালিক এখন এখানে বিচার পেল না। এর উত্তরও কিন্তু দিতে হবে ওই মহিলা মুখ্যমন্ত্রীকে, মহিলা স্বাস্থ্যমন্ত্রীকে। বন্ধুগণ, এটা বলি আমার উপরে রাগ হয়। তো বন্ধুগণ, ভালোই গরম আছে এখানটায়। অশোকনগর গরম এলাকা নাকি? না তো। আরে অশোকনগরে এই তো আমার দাদা স্টেজ এখন তুলে যাবে না, পার্টির স্ট্যাম্প লেগে যাবে, আছে এসে গেছে। টুকাই তাকে চেনেন অশোকনগরের লোকেরা? চেনে তো? আছে, থাকে। আমাদের দাদা ভাইয়ের সম্পর্ক, আমার সিনিয়র ভলিবল প্লেয়ার। যাক, প্রসঙ্গগুলো পরে বলবো। তো অশোকনগরের এসে আমি বেশ কয়েকটা কথা বলতে চাই। একটা এখন সব থেকে বেশি বিষয় যেটা হচ্ছে, সেটা কি? এসআইআর এর নামে মানুষকে বিভ্রান্ত করছে। শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আমার মনে হয় ফেস টাইমে দুজনে খুব গল্প করে নেয় যে বাংলার মানুষকে কিভাবে ফুল বানাবো, বোকা বানাবো। আমার খুব সন্দেহ হয় দুজনে হয়তো ফেস টাইমে কথা বলা করে। একজন কি বলছে, 1.5 কোটি রোহিঙ্গা ভারতবর্ষে পশ্চিমবাংলায় আছে, তাড়িয়ে দেবো বলে আমার হিন্দু ভাইদের মন পেতে চাইছে। আর অন্যজন কি বলছে, এসআইআর হতে দেব না বলে মুসলমান ভাইদের মন পেতে চাইছে। আমি দুটোরই উত্তাপে এদের ভণ্ডামি আমি আছে ফাঁস করব। প্রথম কথা হচ্ছে, এসআইআর আটকাবার ক্ষমতা মমতা ব্যানার্জির নাই, অভিষেক ব্যানার্জির নাই। কেন? এই এসআইআর সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী হচ্ছে। এবার প্রশ্ন, এসআইআর এর যে পদ্ধতি সেটা চ্যালেঞ্জ হয়েছে অলরেডি সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশন মসলেখা দিচ্ছে কি করব না। কিন্তু আমি আপনাদের বলি, মমতা ব্যানার্জি কি বলছে, যে আমাদের ভোট দাও, তোমাকে আমি বাঁচিয়ে দেব। ভোট ধরা কল, ঠিক যেমন সিএ এনআরসির সময় ভোট ধরা কল হয়েছিল 2021-এ, 2026-এর ভোট ধরা কলটা হচ্ছে এসআইআর। বিজেপি বলবে তাড়িয়ে দেব, আর তৃণমূল বলবে আমি বাঁচিয়ে নেব। আপনি ভাববেন বাঁচতে হবে আমাকে, চলো তৃণমূলের কোলে উঠে যাই। ইতিপূর্বে ভারতবর্ষে কতবার এসআইআর হয়েছে আপনারা জানেন? 13 বার, কম করে 13 বার এসআইআর হয়েছে। 2002 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হয়েছে। কত লক্ষ নাম বাদ পড়েছিল আপনারা জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলছি, 28 লক্ষ নাম ওয়েস্ট বেঙ্গল থেকে বাদ পড়েছিল। হই হয়েছিল। তখন বিরোধী আসনে কারা ছিল? তৃণমূল কংগ্রেসেরা। তৃণমূল কংগ্রেস ছিল। শাসনে কারা ছিল? বামফ্রন্ট ছিল। কোনো হয়েছিল? তাহলে এত এখন কেন? এটা আপনাদের বুঝতে হবে। তখন রাজনৈতিকভাবে হয়নি, এখন রাজনৈতিকভাবে এটাকে করার চেষ্টা করছে। আর একটা কথা বলি, শুভেন্দু বাবু বলছেন 1.5 কোটি রোহিঙ্গা নাকি পশ্চিমবাংলায় আছে। ইউনাইটেড নেশন বলছে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে প্রায় 24 লক্ষ মতো রোহিঙ্গা আছে, যার 10 লাখ বাংলাদেশে আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়ায় আছে, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আছে। ভারতবর্ষ রোহিঙ্গা আছে শরণার্থী কার্ড দিয়ে। কিছু আছে, যদি কিছু অবৈধ ঢুকে তার জন্য তো হবেই। আমি যখন, আপনারা জানেন আমাকে প্রেসিডেন্সি জেলেতে আটকে রেখেছিল, এই আমি
যখন আমার নামে মামলা দিয়েছিলাম প্রেসিডেন্সির জন্য বেশ কিছুদিন ছিলাম, ওখানে প্রায় 4-5 জন রোহিঙ্গাকেও গ্রেফতার করে রেখেছিল, তারা অনেক আগেই তাদেরকে গ্রেফতার করে রেখেছিল। যাক, পশ্চিম বাংলায় নয়, অসমে নয়, হরিয়ানাতে নয়, ভারতবর্ষে টোটাল রোহিঙ্গার সংখ্যা অমিত শাহজির দপ্তর বলছে 30,000 আছে। যেই 30,000-এর মধ্যে সব থেকে বেশি আছে দিল্লিতে। কোথায়? দিল্লি। দিল্লি কারা কারা রুল করছে? দিল্লি পুলিশ যাদের আন্ডারে তারাই এখন দিল্লি রুল করছে, তোর বিজেপি। ওখান থেকে কত রোহিঙ্গাকে বার করেছেন ভাই? দ্বিতীয় রাজ্যটা নাম ভুলে যাচ্ছি, তৃতীয় হচ্ছে আপনার হরিয়ানা, 4th র্যাঙ্কে আছে অসম, 5th ওয়েস্ট বেঙ্গল। যদি 30,000-এর মধ্যে সব থেকে বেশি দিল্লিতে থাকে আর 5 নম্বর যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কত রোহিঙ্গা আছে ভাই? আমি অ্যাভারেজ যদি ধরি 5,000 করে, 6,000 করে, 5-6 30, 6,000 আমি ধরছি। শুভেন্দু বাবু 1.5 করোড় কাদেরকে বলছে? শুধুমাত্র এই ভয় দেখাচ্ছে, আতঙ্কের পরিবেশ তৈরি হবে। আমার এক শ্রেণীর মানুষকে বলবে কি, এই বিজেপি আসলে এদেরকে সব জব্দ করে ফেলবে, আর অন্য তৃণমূল বলবে কি, তোদেরকে আমি আগলে রাখবো, আমি তোদেরকে ভোটাধিকার কাটতে দেবো না, ভোটটা আমাকে দাও। অর্থাৎ এই বাইনারির পলিটিক্স তৈরি হওয়া হচ্ছে এসআইআর থেকে। আমরা এখানে বলে যাই, অশোকনগরের কমিটি আছে, সাধারণ মানুষ আছে, আমাদেরকে সজাগ হতে হবে। শুধু ফান্ডামেন্টাল রাইটস বলে চিৎকার করলে হবে না। হ্যাঁ, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার সহ ফান্ডামেন্টাল রাইটস এর জন্য যতই আমরা চিৎকার করি, ঠিক কথা চিৎকার করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। কিন্তু সংবিধানের 51 ধারাতে ফান্ডামেন্টাল ডিউটিজ এর কথা বলা আছে, জাতীয়তাবাদী নাগরিক হওয়ার কথা বলা হচ্ছে। তাই আমাদেরকে জাতীয়তাবাদী নাগরিক হয়ে এসআইআর এর জন্য প্রয়োজনে এসিআই যদি আমাদের সহযোগিতা চায়, আমরা এসিআই কে সহযোগিতা করব। আমাদের পাড়ার যাদের ডুপ্লিকেট নাম আছে, 3বার 4বার করে নাম আছে, তাদের নাম বাদ দেওয়ার জন্য আমরা সহযোগিতা করব। মৃত ভোটার, ভোটের সময় দাদুরা ঠিক কবরস্থান থেকে, শ্মশান থেকে উঠে টুক করে ভোট দেওয়ার চলে যায়। দাদুদের সাথে আমাদের দেখাও হয় না। 5 বছর ছাড়া ছাড়া দাদুরা আছে, টুক করে ভোট দেয়, শ্মশানে চলে যায়, আবার টুক করে ভোটে কবরস্থানে চলে যায়। এলো বাতিল করতে হবে না? রেস্ট নেওয়ার যাই করতে রেস্ট নেও না, কবরে গিয়ে, শ্মশানে গিয়ে। কেন কষ্ট করছো আমাদের জন্য? কি গো ভাই, অসুবিধা হবে নাকি? আরে 10 বছর 15 বছর বাপ দাদু মারা গেছে, তাদেরও ভোটার লিস্টে নাম আছে, ওটা বাতিল করতে হবে না? আপনি অশোকনগরের বাড়ি, অশোকনগরের ভোটার, এখন উঠে গিয়ে রাজারহাটে ফ্ল্যাট নিয়েছেন, ওখানেও ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন, একটা ভাই বাতিল হবেই। আপনার আমডাঙ্গাতে বাড়ি, বিয়ে আপনার স্ত্রীর বাড়ি আমডাঙ্গাতে, আপনার অশোকনগরে স্ত্রী বিয়ে করে আপনি নিয়ে এসেছেন অশোকনগরে, ওই স্ত্রীর ওখানে 18 বছরের ঊর্ধ্বে ভোটার কার্ড ছিল, এখানেও বানিয়েছেন, ভাই একটা তো বাতিল হবে ওখানেরটা। এতে অসুবিধা কোথায়? আমি এই বিষয়ে আর একটা উদাহরণ দিয়ে শেষ করব, কারণ অনেক কটা বিষয়বস্তু আছে, সবটা বলতে পারবো না, এনার্জি আমার নাই, প্রচুর গরম হচ্ছে। হ্যাঁ, না লাগবে না। এই লাস্ট আমাদের উপনির্বাচন রাজ্যে কোথায় হয়েছে? যেখানে তামান্নাকে খুন করেছে, কালীগঞ্জ। ওখানে কত নাম বাদ পড়েছে আপনারা জানেন? হই হয়নি, পলিটিক্স হয়নি বলে আপনারা জানেন না। 6,000 নাম বাদ পড়েছে। একটা বিধানসভায় যদি 6,000 নাম বাদ পড়ে, 6,000 ইন্টু 294 কত মানুষ হবে? প্রায় 17 লক্ষ মানুষ নাম এমনি বাদ পড়বে, যদি অ্যাভারেজ বলি। তাহলে আতঙ্কিত হচ্ছেন কেন? আতঙ্কিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, আর হয়রানি করার জন্য শুভেন্দু অধিকারী সকাল সন্ধ্যে এরকম করে যাচ্ছে। শুভেন্দু অধিকারী ভালো করে জানে যে হয়রানি যাদের করব ভাবছি, তাদের দাদু পদ্দাদুর কবর রেডি আছে, দেখিয়ে দিতে পারবে, এটা উনি ভালো করে জানেন। তারপরেও ভোট লুট করার জন্য, ভোট নেওয়ার জন্য এই হয়রানি করার চেষ্টা করছে। আমি আপনাদের অনুরোধ করব, আতঙ্কিত হবেন না। আর কেউ যদি হয়রানি করতে চায়, বুথ লেভেল যারা অফিসার আছে যারা করবে, সেটাও আপনারা একটু নজর রাখবেন। আমি হুমকি দিচ্ছি না, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইনের মাধ্যমে যদি কোনো বৈধ ভোটার, সেই তাপসদা হতে পারে আর আজগার হতে পারে, কোনো বৈধ ভোটারের নাম যদি ডিভোটারে দেওয়া হয় দেয়, তাদের বিরুদ্ধে আমরা
আইনত ব্যবস্থা নেব, কিন্তু আমাদেরকে সব সময় ইসিআই যদি চাই আমরা পূর্ণ সহযোগিতা করব। এটা ভাই জিনিস ক্লিয়ার হয়েছে তো নাকি? ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো জায়গা নাই। ভয় পাওয়ার কি আছে? কিন্তু আপনাদের আতঙ্কিত করে আপনার ভোটটা লুট করার চেষ্টা করছে। আমি আর 10 মিনিট বক্তব্য দেবো, কারো অসুবিধা হবে ভাই? কারো অসুবিধা হবে না তো? আমি আর 10 মিনিট বক্তব্য দেবো, দিয়ে আমি এখান থেকে বিদায় নেবো। না লাগবে না, ওটা দাও তাহলে একটা উদাহরণ দিই। পানির বোতল যখন নিয়ে এসছে, এতে একটা কাজ তো কিছু করতে হবে নাকি? হ্যাঁ, ওষুধটা দেবো, এটা দেখি একটু, তাহলে এইটাই হোক। তাহলে আমাদের এখন এই যে আজকে বলছিলেন না, একটা ভিডিও যেটা দেখলাম, ভোট ওনার কথাই ভোট দেবে না, পরিষেবা কেন নেবে, তাই তো নাকি? এটাই বুঝাতে চেয়েছে। এরকম ভাবে বলে আমাদের লক্ষ্মীর ভান্ডার নিলি, আমাদের সাইকেল নিলি, কন্যাশ্রী, আমাদের রূপশ্রী নিচ্ছিস, আমাদের রাস্তায় তোরা চলছিস, আবার আমাদের বিরুদ্ধে তোরা কথা বলছিস। তৃণমূলের নেতারা বলে না? ওর জবাব আজকে দিক থেকে একটা ওষুধ দিয়ে যাবো, দিতে পারবেন তো? আচ্ছা, ওদের কি এই মমতা ব্যানার্জি কি ট্যাক্সাল আছে নাকি? অভিষেক ব্যানার্জির কি টাকা ছাপানো মেশিন আছে গোপনে ঘরের মধ্যে, যা টাকা ছাপিয়ে আপনার আমার বাড়ির যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি মায়েরা তাদেরকে দিচ্ছে? এরকম সিস্টেম আছে? তাহলে টাকাটা কোথা থেকে আসছে? আপনার আমার মেহনতের টাকা। সকাল ঘুম থেকে উঠি আর ঘুমানো, সারাদিন যা কাজ করছি সব ট্যাক্স নিচ্ছে। একটা স্টেটে থাকছে, একটা সেন্ট্রালে চলে যাচ্ছে। এই ট্যাক্সের টাকা জমা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার 100 দিনের যদিও কাজ বন্ধ হয়েছে, হাইকোর্ট অর্ডার করার পরেও কাজ হচ্ছে না। আমরা দাবি করেছি 100 দিনের কাজ দ্রুত চালু করতে হবে। যাই আবাস যোজনা, যাই বলুন না কেন, যেটা কেন্দ্রের আসছে, যেটা রাজ্যে আসছে, সবটাই আমাদের ট্যাক্সের টাকায়। তো আমরা কিভাবে ট্যাক্স দিচ্ছি? আমরা ঘুম থেকে উঠে কি করি? প্রথমে ব্রাশ নিয়ে পেস্ট লাগিয়ে দাঁতে ব্রাশ করি না? তো ব্রাশটা কিনছি, ওখানেই আমরা ট্যাক্স দিই। যে পেস্ট কিনছি ওটা তো ট্যাক্স দিই আমরা। ম্যাচিস দিসলাই কিনে না 1 টাকা দাম। দেখুন, দিসলাই কিনে কেউ আগুন লাগাবার জন্য, কেউ বিড়ি খাওয়ার জন্য, আর কেউ আগুন সমাজকে আলোকিত করার জন্য, অর্থাৎ মোমবাতি বা জ্বালানোর জন্য, যে যেমন ভাবে ইস্তেমাল করে। ওইটা কিনছি, ওটা তো আমরা ট্যাক্স দিই। আমার হাতে একটা ওয়াটার বোতল আছে তো নাকি? এটার দাম কত ভাই? কি করে জানলাম? এমআরপির পরে ম্যাক্সিমাম রিটেল প্রাইস 10 টাকা। এটা পারলে আমরা কমাই 8.5 টাকা, 9 টাকা তো কিনে নিই। 10 টাকার ওপরে বিক্রি করা এটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু এই যে 10 টাকাটা আমরা এমআরপি থেকে জানতে পারি মালটার দাম কত, ওই এমআরপির নিচে একটা ছোট্ট করে লেখা থাকে, আমরা সেটাকে আর ভাবার চেষ্টাই করি না। ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। কি লেখা থাকে? ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। সমস্ত রকম ট্যাক্স দিয়ে এটার দাম 10 টাকা। এই যে আমরা ট্যাক্স দিচ্ছি, এই ট্যাক্সটা জমা হচ্ছে, একটা কেন্দ্রে যাচ্ছে, একটা রাজ্যে থাকছে। এই জমা হওয়া ট্যাক্স থেকেই তো আপনার আমার বাড়ির মায়েরা, যদি আমার মা নেয় না, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কন্যাশ্রী, রূপশ্রী, যেটাই বলুন না কেন, এটা হচ্ছে। তাহলে আজকের পর থেকে যদি কেউ জ্ঞানের কথা বলে, যদি কেউ জ্ঞান দেয় আমাদেরকে, যে তুমি আমাদের সরকারে নিচ্ছ, আমাদের সরকারের সমালোচনা করছো, তার উত্তর দিতে পারবেন তো? এই ভাই তুমি চুপ করো। এই সরকারের যে গাড়িগুলো চলছে, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গাড়ি চড়ে মন্ত্রীরা ঘুরছে সাইরেন বাজিয়ে, ওই গাড়ির তেলটা আপনারা দিচ্ছেন, এটা আপনারা বলবেন। আপনাদের ট্যাক্সের টাকা জমা হচ্ছে তো। শুধু তাই নয়, আপনাদের এই ট্যাক্সের টাকা জমা হয়ে আমি কটা পাচ্ছি জানেন? ক টাকা? এই আজকে যে ভিডিওটা দেখেছি, উনিও পাচ্ছেন 1,21,000 টাকা, আমিও পাচ্ছি 1,21,000 টাকা। উনিও বছরে 50,000 টাকা পায় আউট অফ স্টেট ঘোরার জন্য, ট্রাভেলিং এর জন্য পাই। উনিও পাই, আমিও পাই। উইদিন স্টেট ফার্স্ট ক্লাস এসিতে আনলিমিটেড। বুঝতে পারছেন? আর উনি জ্ঞানের কথা বলছে, এগুলো কোথা থেকে আসছে? সব আপনাদের ট্যাক্সের টাকা থেকে তো। যদিও আমি 1,21,000 টাকা আমার নিজের কাজে লাগাই না, আমি মানুষের সাথে খরচ করে দিই। কিন্তু জানতে হবে আপনাদের। তাহলে আজকের পর থেকে যদি কেউ আপনাদের কথা বলে খেসা করে, আপনারা দায়িত্ব নিয়ে বলবেন, নবান্নের 14 তলাতে যে এসিটা চলছে, ওই এসিটা আমাদের ট্যাক্সের টাকায় কেনা আছে। সুতরাং আমাদেরকে জ্ঞান দিতে এসো না। তোমার মুখ্যমন্ত্রীকে বলো চিল এসি বন্ধ করে গরমে বসতে। যে 14 তলাটা তৈরি হয়েছে, আপনার আমার প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তৈরি হয়েছে। আজকের পর থেকে যদি কেউ বলে, এর উত্তরটা দেবেন। বন্ধুগণ,
ওবিসি নিয়ে একটা নোংরা রাজনীতি হচ্ছে। এভাবে বোঝানো হচ্ছে মুসলমানদেরকে সব দিয়ে দিয়েছে, আমার হিন্দু ভাইদেরকে বাদ দিয়েছে। কিন্তু আমি আপনাদের বলি, না মুসলমান না হিন্দু, আমরা চাই যারা আর্থিকভাবে দুর্বল, বিজ্ঞানসম্মতভাবে সার্ভে করা হোক, 4টে মুসলমান 6টা হিন্দু বা 6টা মুসলমান 4টে হিন্দু, এই ব্যালেন্সের আমি পক্ষপাতী নই। বিজ্ঞানসম্মতভাবে সার্ভে করা হবে। 1993 এর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টকে সামনে রেখে ওই আইনকে মান্যতা দিয়ে সার্ভে করে যাদেরকে ইনক্লুড করার দরকার তাদেরকে ইনক্লুড করা হোক। তার পরিবর্তে বারবার রাজ্য সরকার শুধু মন পাওয়ার জন্য, বাস্তবিক অর্থে শূন্য কিন্তু মন পাওয়ার জন্য বারবার অবৈধ বৈধ পন্থা অবলম্বন না করে তৈরি করছে। এর ফলে কি হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত মুসলিম তারাও আজকে যতটা ক্ষতিগ্রস্ত, যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত হিন্দু তারাও একইভাবে ক্ষতিগ্রস্ত, বারবার কোর্টের কাছে গিয়ে ধাক্কা খাচ্ছে। তাই আমরা রাজ্য সরকারের কাছে দাবি রেখেছি, বিজ্ঞানসম্মতভাবে কমিশনের অ্যাক্টকে মান্যতা দিয়ে দ্রুততার সাথে ওবিসি সম্প্রদায়ভুক্ত কারা সার্ভে করে সেটাকে পাবলিশ করা হোক, এবং হিন্দু মুসলিম নির্বিশেষে যাদের প্রকৃত দরকার তাদেরকে কি হোক, ফ্যাসিলিটি দেওয়া হোক। বন্ধুগণ, আবার বলতে হবে, সবই বলতে হবে। এখন দিদিমণির নতুন একটা প্রজেক্ট নিয়ে এসেছে রাজ্যের জন্য, আমার পাড়া আমার সমাধান। শুনতে খুব ভালো লাগছে। কি এটা উল্টোটা কি হবে বলুন তো? তৃণমূলের পাড়া আর তৃণমূলের কাটমানি হয়ে যাবে। ও তো টাকা ভোটের জন্য তুলছে। এখন 100 দিনের কাছ থেকে টাকা লুটতো, বন্ধ হয়ে গেছে। আবাস যোজনার কাটমানি বন্ধ হয়ে গিয়েছে। ও টাকাটাকে এখন পার্টির ভোটের খরচ তুলতে হবে না, তার জন্য 800 কোটি টাকা বরাদ্দ করেছে, লুট হয়ে যাবে। কিন্তু আপনারা বলেন এটা দরকার ছিল? এর আগে পঞ্চায়েতের অ্যাক্ট দেখুন, গ্রাম সভার কথা বলা হয়েছে, গ্রাম সংসদের কথা বলা হয়েছে। আপনার বুথের কি কাজ হবে, কে আবাস যোজনার বাড়িটা পাওয়া উপযুক্ত, কে কার লক্ষ্মী ভান্ডার পাওয়া দরকার প্রকৃত অর্থে, কার বিধবা ভাতা পাওয়া দরকার, কার বার্ধক্য ভাতা পাওয়া দরকার, বা কোথায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে, কোথায় লাইটের ব্যবস্থা করতে হবে, কোথায় ছোট্ট পোল নির্মাণ করতে হবে। অর্থাৎ আপনার বুথে আপনার মহল্লাতে যা কাজ হবে সে তার জন্য বছরের নির্দিষ্ট সময় মেনে গ্রাম সংসদ করতে হবে। এটা অলরেডি পঞ্চায়েত অ্যাক্টে উল্লেখ আছে। এই অ্যাক্টকে তিনি ধ্বংস করে দিয়েছেন। তোলাবাজি করতে করতে এই আইনটাকে ধ্বংস করে দিয়েছে। আর আদিবাসী ভাইদের জন্য, আদিবাসী অধ্যুষিত এলাকার জন্য গ্রাম সভার কনসেপ্ট আছে, ওই গ্রাম সভার কনসেপ্টটাকেও সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। যদি গ্রাম সংসদ, গ্রাম সভা এই দুটো কনসেপ্ট যেটা আছে যদি ঠিকঠাক থাকতো, আমার পাড়া আমার সমাধান করতে লাগতো না। তবে আপনাদের বলি, আপনারা জানেন আমি ভোটে নির্বাচিত হয়েছি 2021 সালের পরে। 21 সাল থেকে আমি গতকাল পর্যন্ত বলছি, আমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গিয়েছি। আমি বিশ্বাস করি ভোটের সময় যেমন আমি মানুষের কাছে গিয়ে কাকা, জ্যাঠা, মামা, পিসি, খালা, চাচা বলে ভোট চেয়েছি, বিধায়ক হয়ে যাবার পরে তাদের সার্টিফিকেটের, তাদের কাগজের, তাদের কোনো দরকার পড়ে আমার কাছে তারা কেন আসবে? 5 বছর তাদের কাছেই আমি যাব। এই জন্য আমি এক প্রকার দুয়ারে এমএলএ, মিট ইওর এমএলএ, এমএলএ ফর পিপল, এই হ্যাশট্যাগ দিয়ে আমি মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। তারপরে আপনারা দেখলেন দুয়ারে সরকার এসেছে, এখন পাড়ায় সমাধান হচ্ছে। আপনাদের বলবো, যদি আপনারা আমাদের সাথ দেন, যদি সচেতন হন, কথা দিচ্ছি আপনাদের, সরকারকে বাধ্য করব আপনার দরজার সামনে অফিসারদেরকে দাঁড় করিয়ে দিবার। আর ভিডিওতে যেতে হবে না, পঞ্চায়েতে যেতে হবে না, আপনার দরজার সামনে অফিসার দাঁড়িয়ে যাবে। তাই বন্ধুগণ, সচেতন সজাগ হতে হবে। অন্যথায় কি হবে, কেউ বলবে আমি মুসলমানদের বাঁচাবো, কেউ বলবে আমি হিন্দুদের বাঁচাবো। আমি একটা উদাহরণ দেব। এটা শহরের মানুষ অনেক আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে। শহর গ্রাম সবার কথা বলছি, গ্রামের মানুষও আছেন। আজকে আপনারা বাড়ি যাবেন, যাদের বাচ্চাগুলো, সন্তানগুলো সরকারি স্কুলে পড়ে, ক্লাস 5, 6, 3, 4 এর বাচ্চাদেরকে ডাকবেন। 3, 4 এর বাচ্চাদেরকে গিয়ে
অঙ্কের বইটা গণিতের বইটা খুলে দেবেন, অনুশীলন 1 যেটা আছে খুলে দিয়ে বলবেন অঙ্কটা করত। যারা বেসরকারি স্কুলে পড়ছেন তাদের কথা বলছি, যারা সরকারি স্কুলে, সবাই তো এখানে বেশিরভাগ আমরা শ্রম